তো নমস্কার স্টুডেন্টস, আমরা চলে এসেছি আমাদের ক্লাস সিক্সের ইতিহাসের তৃতীয় অধ্যায়। আগের দিন আমরা পড়েছিলাম ভারতের কিভাবে কখন কোন ইতিহাস পাওয়া যায়, কি কি যুগ আছে এবং তার স্কেলটা যদি তোমাদের মনে না থাকে তোমরা দেখে নিতে পারো। তো আমরা এখানে পড়বো হচ্ছে ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাস ধারা। প্রথম পর্যায়ে আনুমানিক খ্রিস্টপূর্ব 7,000 থেকে 1500 অব্দ। অর্থাৎ আমরা যদি স্কেলটা ঠিকঠাক মনে করি আরেকবার, তাহলে স্কেলটা আমাদের কেমন ছিল, এরকম একটা স্কেল যদি আমরা ধরি আর এই সব জায়গায় যদি আমরা শূন্য ধরি, হ্যাঁ, যেখানে খ্রিস্ট জন্ম হয়েছিল, অর্থাৎ এখানে হচ্ছে খ্রিস্ট জন্ম হয়েছিল, আর এখানে যদি আমরা স্বাধীনতা ধরি, তাহলে আমরা মনে করব যে এই জায়গাটা যদি আমাদের অরিজিন হয়, এই অরিজিন, খ্রিস্ট জন্ম, স্বাধীনতা, এটা তিনটা আমাদের পয়েন্ট। তার মাঝখানে স্কেল। আগের দিন আমরা অরিজিনের এখানে এই সব জায়গায় কিছু অরিজিনের কিছু পরে আমরা যেটা বলেছিলাম সেটা হচ্ছে স্টোন এজ। অর্থাৎ তার মানে কি, স্টোন এজ মানে হচ্ছে পাথর যুগ। এই পাথর যুগ হচ্ছে শুরু হয়েছিল মোটামুটি এখানে যদি আমরা 7,000 অব্দ ধরি, এটা যদি আমরা 7,000 বিসি ধরি, খ্রিস্টপূর্বাব্দ। আগেও বলেছি বিসি কি আর এসি কি। বিসি মানে হচ্ছে যে জিনিসটা আমাদের বিসি, অর্থাৎ বিফোর দ্য ক্রাইস্ট বর্ন, আর এসি আফটার দ্য ক্রাইস্ট বর্ন। তো এই জিনিসটা আমাদের ক্লিয়ার আছে, আগের দিনও বলেছিলাম। তো এরপর এই স্টোন এজের একটু পরেই, মানে স্টোন এজ শেষ হয়নি তখনও, অর্থাৎ আমরা আগেও পড়েছিলাম যে স্টোন এজের তিনটা ভাগ আছে, ঠিক আছে, একটা পুরনো, একটা মধ্য, একটা নতুন। তো নতুন যুগটা যখন, নতুন এই যুগে, নতুন এই স্টোন এজের সময়ে আমরা কি পাই, আমরা বিভিন্ন সভ্যতা পাই। হ্যাঁ, যেমন আইভিএস, ইন্দুস ভ্যালি সিভিলাইজেশন, আইভিসি, সরি আমি মাইন্ডফুল। তো আইভিসি পাই, ইন্দুস ভ্যালি সিভিলাইজেশন। তো এগুলা নিয়ে এই চ্যাপ্টারটার আমাদের পড়াশোনা, যে যে হরপ্পা সভ্যতা বা ইন্দুস ভ্যালি সিভিলাইজেশন কি, মেহেরগড় সভ্যতা, বিভিন্ন সভ্যতা, তাদের সময়কার গ্রাম কেমন ছিল, শহর কেমন ছিল, কি কি জিনিস হতো, কী ধরনের মুদ্রা হতো, কী ধরনের কী ব্যবহার হতো, কী ধরনের পশুপালন হতো, কী ধরনের চাষবাস হতো, সেগুলো সব কিছু নিয়েই আমরা কিন্তু এটা পড়ব। ঠিক আছে, এই চ্যাপ্টারটা আমাদের পড়বো। এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার এবং এটাই হচ্ছে তোমাদের ফার্স্ট যে হবে, তোমাদের যে ফার্স্ট তোমাদের যে সেম হবে, অর্থাৎ ফার্স্টের যে পরীক্ষাটা হবে সেটার এটাই কিন্তু শেষ চ্যাপ্টার। ঠিক আছে, তো এটা ভালো করে বুঝতে হবে যে ইন্দুস ভ্যালি সিভিলাইজেশনটা কি, ভালো করে বুঝতে হবে, কারণ এখান থেকে বড় কোশ্চেন আসে, শর্ট কোশ্চেনও আসে। ঠিক আছে, তো এবার আমরা চলে যাচ্ছি যে এই যারা ভারতীয় উপমহাদেশে প্রাচীন ইতিহাস ধারা। এই ভারতীয় উপমহাদেশের প্রথম পর্যায়ে আনুমানিক খ্রিস্টপূর্বাব্দ 7,000 থেকে 1500 অব্দ অব্দি। এই জিনিসটা ভালো করে মনে রাখতে হবে। তো এখানে গল্প আছে, পড়লে পড়তে পারো, না পড়লে তোমাদের ইচ্ছা। তো আমরা যে পয়েন্টটাতে চলে যাব সেটা হচ্ছে এইখানে। ঠিক আছে, এবার এই জায়গাটা দেখে নাও, মনে রাখবে যেটা বললাম, নতুন পাথর যুগের শেষের দিকে চাকার ব্যবহার চালু হয়। অর্থাৎ তাহলে আমরা কি বুঝতে পারলাম যে নতুন পাথর যুগের শেষের দিকে কি হয়, একটা চাকা, যে গরুর গাড়ির চাকা এবং বিভিন্ন চাকা, সেই চাকার ব্যবহার কি হয়, শুরু হয়। এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। এবার বলছে কি, এখান থেকে পড়বে, দেখবে এখান থেকে পড়বে, বলছে খ্রিস্টপূর্ব 3য় সহস্রাব্দে ভারতীয় উপমহাদেশের নগর সভ্যতা গড়ে উঠেছিল। আদিম গোষ্ঠী সমাজের সবার মধ্যে একটা সমতার ধারণ ছিল। নগর সভ্যতায় সেই সমতা আর থাকলো না, শাসক গোষ্ঠী তৈরি হলো, যার গোটা জনসমাজকে শাসন করতো, আর একদল ধর্মীয় অনুষ্ঠান যাগযজ্ঞ করতো। এইভাবেই সমাজের নানা রকম ভেদাভেদ তৈরি হলো। এটাও সভ্যতার একটা বৈশিষ্ট্য। তাহলে সভ্যতার একটা বৈশিষ্ট্য কি,
সভ্যতার একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে ভেদাভেদ তৈরি হলো। আগে যেমন সবাই একসঙ্গে থাকতো, কারোর মধ্যে কোনো ভেদাভেদ ছিল না, সেটা কিন্তু ধীরে ধীরে যখনই এই নগর সভ্যতা চালু হলো, শাসক আসলো, একদল ধর্মীয় অনুষ্ঠান যাগযজ্ঞ শুরু, এভাবে কী হলো, সমাজে নানা রকম ভেদাভেদ, নানা রকম জাতপাত এসব শুরু হলো। কেমন, এবার বলছে আদিম গোষ্ঠীর সমাজে রক্তের সম্পর্ক, আত্মীয়তার ভিত্তিতে জোট বাঁধত মানুষ। অন্যদিকে সভ্যতার একটি বৈশিষ্ট্য হলো একে অন্যের সঙ্গে সুযোগ সুবিধার সম্পর্কে জোট বাঁধা, অর্থাৎ সন্ধি। যে সন্ধি আমরা বলি, সেটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি আজ নয়, বহু 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 বছর আগেও কিন্তু এই জিনিসটা আমাদের ভারতীয় উপমহাদেশের এই সমস্ত জায়গায় কি হয়, সেটা চালু হয়। যেমন হরপ্পা সভ্যতার কথাই ধরা যাক, যে ব্যক্তি পুঁথি বানাতো তারা ব্রোঞ্জের যন্ত্রপাতি দরকার হতো, ব্রোঞ্জের যন্ত্রপাতি বানাতো ব্রোঞ্জের কারিগররা। আবার পাথর গরম করার জন্য দরকার হতো পাত্র, সেই পাত্র তৈরি করতো কুমোর। এইভাবেই পুঁথি বানানোর কারিগরকে ব্রোঞ্জের কারিগর এবং কুমোরের ওপর নির্ভর থাকতে হতো। এই পারস্পরিক নির্ভর করাটাই সভ্যতার বড় বৈশিষ্ট্য। অর্থাৎ কি বলছে, সভ্যতার একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে পারস্পরিক নির্ভরশীলতা। বর্তমান সমাজেও যদি আমরা দেখি, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে পারস্পরিক একটা সম্পর্ক, একটা আমাদের আছে। আমরা কিন্তু কারো না কারোর উপর একটা ডিপেন্ডেন্ট, আবার সে কারো না কারোর উপর ডিপেন্ডেন্ট, আবার সে কারো না কারোর উপর, এক কথায় সবার উপরে ডিপেন্ডেন্ট হয়ে কিন্তু এই সমাজটা বর্তমানে চলছে এবং সেইভাবেই চলবে। ঠিক আছে, এবার বলছে আবার গ্রাম ও নগরের পাশাপাশি টিকে থাকাও সভ্যতার জন্য জরুরি। নগরের বাসিন্দারা গ্রামের ফসলের উপর নির্ভর করে থাকতো। এভাবে নগর ও গ্রাম ভিত্তি করে ভারতীয় উপমহাদেশে গড়ে উঠেছিল হরপ্পা সভ্যতা। তবে কোনো সভ্যতাই হঠাৎ গড়ে ওঠে না, তার পিছনে থাকে ইতিহাস। এবার আমরা ভারতীয় উপমহাদেশে প্রাচীন সভ্যতার কথা জানবো, যেটা আমি আগেও বললাম যে এই যে বিভিন্ন গ্রাম নগর এসব কিভাবে গড়ে উঠেছিল। তো একটা সভ্যতা গড়তে বহু 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 বছর সময় লাগে। তো সেটা কিভাবে গড়ে উঠলো, তার ইতিহাস কি, তারপরে তার শেষ ভাগ কি, তার মধ্যে কি কি অন্তর্ভুক্ত, কি কি শহর ছিল, কি কি নগর ছিল, তাতে কি ধরনের উন্নতি পূর্বের চাইতে হয়েছিল, সেগুলাই আমরা পড়বো। তো আমাদের এখানে প্রথমে আমরা দেখে নেব দুটো সভ্যতা আছে আমাদের এখানে, মেন দুটো সভ্যতা। ঠিক আছে, যেটা আমাদের মেন দুটো সভ্যতার প্রথম হচ্ছে মেহেরগড় সভ্যতা। মেহেরগড় সভ্যতা, হ্যাঁ। আরেকটা কি হচ্ছে, আরেকটা হচ্ছে আমাদের হরপ্পা সভ্যতা। মেহেরগড় সভ্যতা, হরপ্পা সভ্যতা। এই হরপ্পা সভ্যতার মধ্যে আমরা কিন্তু একটা জায়গার নাম পাবো, যে জায়গাটার নাম হচ্ছে মহেঞ্জোদারো। তাহলে ওই মেহেরগড় সভ্যতা ও হরপ্পা সভ্যতার মধ্যে গিয়ে আমরা একটা জায়গা পাবো, সেটা হচ্ছে মহেঞ্জোদারো। এই মহেঞ্জোদারো নিয়ে তোমরা একটা মুভিও আছে বলিউডে, তোমরা যদি দেখতে চাও দেখে নিতে পারো। সেটা হচ্ছে বলিউডে একটা মুভি আছে ঋত্বিক রোশনের মহেঞ্জোদারো নামে। ঠিক আছে, তাই মেহেরগড় সভ্যতা আর কি জানলাম, হরপ্পা সভ্যতা, এই দুটা হচ্ছে মেন সভ্যতা আমরা পড়বো। ঠিক আছে, এই মেহেরগড় সভ্যতাতে আমরা প্রথমে মেহেরগড় সভ্যতা সম্পর্কে জানবো। কীভাবে জানবো সেটা বইয়েতে আসি। হ্যাঁ, আমি বারবার বলছি টেক্সট বই ফলো করবে, টেক্সট বইয়ের থেকে বড় কিছু নেই। ঠিক আছে, এবার বলছে মেহেরগড় সভ্যতা, নতুন পাথরের যুগের কথা তোমরা আগেই জেনেছো। ভারতীয় উপমহাদেশের নতুন পাথর যুগে মানুষের জীবনযাপন কতগুলি নতুন বিষয় যোগ হয়েছিল। একদিকে শুরু হয়েছিল কৃষিকাজ, অন্যদিকে পাথরের পাশাপাশি ধাতুর ব্যবহার শুরু হয়েছিল। অবশ্য ধাতু বলতে তখন শুধু তামা ও কাঁসার ব্যবহারই বোঝাতো, লোহার ব্যবহার তখনও জানা ছিল না। তামা ও পাথরের দুটোরই ব্যবহার হতো বলেই এই সময়কে তামা পাথরের যুগ বলা হয়। তাহলে একটা প্রশ্ন ছোট করে আসতেই পারে যে নতুন পাথরের যুগকে তামা পাথরের যুগও বলা হয় কেন? যে কারণ তখনকার দিনে খালি পাথর নয়, নতুন পাথর যুগে কিন্তু খালি পাথর নয়, তার সঙ্গে শুরু হয়েছিল কি বিভিন্ন ধাতুর ব্যবহার, বিভিন্ন ধাতু অধাতুর ব্যবহার। ঠিক আছে, বিভিন্ন ধাতু অধাতুর ব্যবহার, যার মধ্যে মেন যে দুটো জিনিস আমরা পাই সেটা হচ্ছে তামা আর কাঁসা। তাই জন্য এটাকে কি সময়টাকে কিন্তু কি বলা হতো, তামা পাথরের যুগ। লোহার ব্যবহার তখনও শোনা হয়নি। এবার বলছে দেখুন, এখনকার পাকিস্তানে বেলুচিস্তান প্রদেশে মেহেরগড় তামা পাথরের যুগে একটি প্রত্ন কেন্দ্রের খোঁজ পাওয়া গেছে। মেহেরগড় বোলান গিরিপথ থেকে, এটা মনে রাখবে, মেহেরগড় বোলান গিরিপথ থেকে হ্যাঁ খানিক দূরে
খানিক দূরে অবস্থিত, সেখানে মূলত একটি কৃষি নির্ভর সভ্যতার নজির পাওয়া যায়। সময়টা ছিল 1974 সাল। ফরাসি প্রত্নতাত্ত্বিক জা ফাসোয়া জারিজ মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন। তার মেহেরগড় সভ্যতা কে আবিষ্কার করে? জা ফাসোয়া জারিজ। এটা শর্ট কোশ্চেন আসতেই পারে, তাই একটু মনে রাখবে। ঠিক আছে, কখন আবিষ্কার হয়? 1974 খ্রিস্টাব্দে। কি আবিষ্কার হয়? এই মেহেরগড় সভ্যতা আবিষ্কার হয়। মেহেরগড় সভ্যতা আবিষ্কার হয়। এইবার এর পিছনে একটা ছোট্ট ইতিহাস আছে। দেখো, প্রথমে যখন ভারতবর্ষে গ্রিক বিভিন্ন 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 মানে বিদেশি শক্তি আসে, সেখানে করে, তারা একটা মানে নেগলেন্সি থাকে তাদের মধ্যে, যে হ্যাঁ এরা কিছুই জানে না, এদের মধ্যে কোনো উন্নতি নেই, এদের পাস্ট বলে কিছু নেই, এদের সব কিন্তু যখন মেহেরগড় আবিষ্কার হয়, 1974 সালে আবিষ্কার হয়, তখন সমস্ত বিশ্ব কিন্তু এটা জানতে পারে যে যখন তারা এখানে আসে পর্যন্ত নি, হ্যাঁ, তখন কিন্তু আমাদের এইখানে এই ধরনের সভ্যতা ছিল, যে ধরনের সভ্যতায় বর্তমান স্থানীয় কিছু বিভিন্ন বৈজ্ঞানিক এবং উন্নত প্রযুক্তি ব্যবস্থা ব্যবহার করা হয়েছে। এবার বলছে দেখো, খ্রিস্টপূর্ব 7000 থেকে 5000 অব্দ পর্যন্ত মেহেরগড় সব থেকে পুরানো পর্যায় ছিল বলে অনুমান করা হয়। এই পর্যায়ে সেখানকার মানুষ কি কি খেত? দেখো, গম ও জব ফলাতে জানতো। কি ফলাতে জানতো? গম ও জব। তা মেহেরগড় সভ্যতায় আমরা কি জানি? যে কি জানলাম? যে গম এবং জব এই দুটো জিনিস কি করতো? চাষবাস করতে তখনকার মানুষ বা মেহেরগড় সভ্যতার মানুষ জানতো। এবার বলতে ছাগল, ভেড়া, কুজওয়ালা ষাঁড় তাদের গৃহপালিত পশু, অর্থাৎ তারা পশুপালনও শিখেছিল, কৃষিকাজের পরে পশুপালন শিখেছিল। তাহলে একবার জিনিসটাতে আসি, তাহলে মেহেরগড় সভ্যতা কবে খোঁজ পাওয়া গেল? 1974। কবে খোঁজ পাওয়া গেল? 1974। কবে খোঁজ পাওয়া গেল? এই দেখো, 1974। আর কে খোঁজ দিল? জা ফাসোয়া জারিজ। কে খোঁজ দিল? জা ফাসোয়া জারিজ। 1974। কি কি দেখা গেল তার মধ্যে দেখা গেল, প্রথম যেটা দেখা গেল সেটা হচ্ছে কৃষিকাজ। আর এটাকে না কৃষিকাজ নির্ভরই সভ্যতা বলা হয়েছে। প্রথমে দেখা গেলো কৃষিকাজ, আর তারপরে দেখা গেল পশুপালন। এই দুটা বিষয় আমরা তখন জানলাম, যে তারা কৃষিকাজ করতো। কি কাজ করতো? চাষ করতো কি? গম ও জব। হ্যাঁ, গম ও জব। আর পশুপালন তারা কি কি করতো? ছাগল, গরু আর কুজালা ষাঁড়, এইসব তারা কি করতো? এসব তারা কি করতো? গৃহপালিত পশু হিসেবে পালন করত। এইবার আর একবার চলে আসবে এখানে, পাথর তৈরি জাতা ও শস্য পেশার যন্ত্র মেহেরগড়ে পাওয়া গেছে। অর্থাৎ পাথর তৈরির জাতা ও শস্য পেশার যন্ত্র মেহেরগড়ে পাওয়া গেছে। তাহলে কিন্তু জাতা যে জিনিসটা আছে, সেই জাতা কিন্তু আমরা অনেক বছর, তোমরা দেখেছো না জানি না, আমি দেখেছি। তো আমার এক পিসির বাড়িতে ছিল জাতা। আমার এক পিসির বাড়িতে ছিল জাতা, তো ওখানে আমি দেখেছি সেই জাতা ব্যবহার হতো আজ থেকে প্রায় 9000 বছর আগে। তোমার আইডিয়া করতে পারছো না তোমরা, যে কতটা কতটা পুরনো সেই তখনকার। তাহলে তখনকার আমাদের কতটা উন্নত ছিল। পাথরের ছুরি, পশুর হাড়ের যন্ত্রপাতি এই পর্যায়ে মেহেরগড়ের মানুষ বানাতে পারতো, তবে কোনো ধাতুর জিনিস তৈরি এই সময় পাওয়া যায়নি। অর্থাৎ তারা পাথর ব্যবহার ঠিকই জানতো, কিন্তু তারা ধাতুর ব্যবহার জানতো না। তারা জানতো পাথরের ব্যবহার, কিন্তু ধাতুর ব্যবহার জানতো না। এবার বলছে, মেহেরগড়ের মাটির বাড়িগুলি রোদে পোড়ানো ইটের ব্যবহারও দেখা যায়। তাহলে অর্থাৎ আমরা কিন্তু এখন রোদে না পুরাই, যেটা বলছিলাম, এখনও অবধি পৃথিবীর সব থেকে পুরনো কার্পাস চাষের নমুনা মেহেরগড়েই পাওয়া গেছে। মেহেরগড়ে পাওয়া যায় পাথরের কাস্তে। ভারতীয় উপমহাদের কাস্তে ব্যবহার সব থেকে পুরনো নাজির। এই পর্যায়ে মেহেরগড়ের মাটির পাত্র তৈরি হয়। প্রথম দিকে পাত্রগুলি হাতে করে তৈরি করা হতো, তখনও কুমোরেরা চাকার ব্যবহার শুরু হয়নি। এই পর্বে একেবারে শেষের দিকে কুমোররা চাকায় মাটির তৈরি পাত্র দেখা যায়। তাছাড়া বিভিন্ন রকম পাথর শাখা দিয়ে গয়না তৈরি, শাখা ও পাথরগুলি মেহেরগড়ের বাইরে থেকে আসতো। আনুমানিক খ্রিস্টপূর্ব 4300 থেকে 3800 অব্দ পর্যন্ত কি হয়? 3800 অব্দ পর্যন্ত
কি হয় আমাদের এই তৃতীয় পর্ব চলে, অর্থাৎ 3টা পর্বে ভাগ করা হচ্ছে। ভালো করে দেখবে এই সাইডে যখন দেখবে তখন আরও একটু জিনিস আছে, 3টা পর্বে কিন্তু আপাতত আমরা দেখতে পাচ্ছি 3টা পর্ব। তাহলে প্রথম পর্বে আমরা কি দেখলাম? প্রথম পর্বে আমরা দেখলাম কৃষিকাজ, পশুপালন, গম, জব, কার্পাস, ঘর বাড়ি, যন্ত্রাদি। তারপরে চাকার ব্যবহার হলো, শুরু হলো। দ্বিতীয় পর্বে কি হলো? চাকার ব্যবহার শুরু হলো, অর্থাৎ চাকার ব্যবহার শুরু হলো দ্বিতীয় পর্বে, অর্থাৎ সেকেন্ড ফেজে কি হলো? চাকার পর্ব, কার্পাস যুক্ত হলো সেকেন্ড ফেজে। চাকা 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 চাকার ব্যবহার শুরু হলো। হ্যাঁ, এইসব জিনিস কিন্তু এই সময় শুরু হলো, কাস্তে, হ্যাঁ এইসব জিনিস শুরু হলো। তারপর কি হবে কেন দেখো, এবার তৃতীয় পর্বে চলে আসি। এই সময় নানা রকম গম ও জব চাষ করা হতো। কুমোরেরা চাকায় মাটির পাত্র বানানোর কৌশল এই পর্বে ছড়িয়ে পড়েছিল। পাত্রগুলি চুল্লিতে পুড়িয়ে সেগুলির গায়ে নানা রকম নকশা ও ছবি আঁকা হতো। সেখানে একরঙা, দুই রঙা, বহুরঙা মাটির পাত্র পাওয়া গেছে। বসতি হিসেবে মেহেরগড় আয়তন বেড়েছিল। এই পর্যায়ে নিয়মিতভাবে তামার ব্যবহার শুরু হয়েছিল। অর্থাৎ এই সময় একটা জিনিস কি হলো, এই লোহার কি বলে এর পাথরের সঙ্গে যুক্ত হলো কি? তামা। থার্ড ফেজে যুক্ত হলো কি? তামা। এই তামার ব্যবহার কি হলো? শুরু হলো। ঠিক আছে, এবার তামার ব্যবহার শুরু হলো। এবার যদি তোমরা পেজলটায় এই জায়গাটায় আসবে, এই জায়গাটা দেখবে বার করা সহজ ছিল না, ফলে পাথরের তৈরির জিনিসপত্রের ব্যবহার জারি ছিল। এই সময় মেহেরগড় শিলমোহর ব্যবহার শুরু হয়েছিল। সব মিলিয়ে গ্রামীণ কৃষি সমাজ আরও জটিল রূপ নিচ্ছিল। মেহেরগড় সেই বদলের চিহ্নই খুঁজে পাওয়া যায়। সেই বদলের চিহ্নগুলো আরও স্পষ্ট হয়ে উঠলো হরপ্পা সভ্যতায়। ঠিক আছে, তাহলে যেসব বদল ঘটছে, ধীরে ধীরে যেসব বদল ঘটছে, সেই বদলগুলোর কি হয়, ধীরে ধীরে কি হয়, চিহ্নর চেঞ্জ হতে থাকে। সেই বদলগুলোর যে ব্যবহার, সেগুলো ব্যবহার চিহ্নগুলো আরও স্পষ্ট হয়ে ওঠে হরপ্পা সভ্যতায়। হ্যাঁ, হরপ্পা সভ্যতায়। এবার একটা জিনিস দেখবে, এই জিনিসটা হচ্ছে মেহেরগড়ে গ্রামের কিছু ধ্বংসাবশেষ। এই যে দেখো, একটা বাড়ি, একটা বাড়ির মধ্যে দেখো 1, 2, 3, 4, 5, 6টা, এই গোটাটা মনে করো একটা রুম, 7টা, এরকম এতগুলো রুম ছিল। ঠিক আছে, এইবার এটা একটা মূর্তি, এটা একটা মূর্তি, মেহেরগড়ের পাওয়া নারী মূর্তি, একটা নারী মূর্তি বানানো হয়েছিল, অর্থাৎ পাথর দিয়ে কিন্তু মূর্তিও বানানো হতো। এবার যেটা মেন এখানে আসবো সেটা হচ্ছে মেহেরগড় সমাধি। মেহেরগড় সভ্যতার অন্যতম বৈশিষ্ট্য হলো সমাধিক্ষেত্র। ঠিক আছে, সমাধিতে মৃতদেহ সোজাসুজি বা কাত করে শুইয়ে দেওয়া হতো। মৃতের সঙ্গে দেওয়া হতো নানা জিনিসপত্র, যেমন শাখা, পাথরের গয়না, কুড়ুল প্রভৃতি। এছাড়া সমাধিতে দেওয়া হতো নানা গৃহপালিত পশু। সমাধিতে মূল্যবান পাথরও পাওয়া গেছে। মৃতদেহকে লাল কাপড়ে জ্বলিয়ে লাল রঙে মাখিয়ে সমাধি করা হতো। তাহলে মেহেরগড় সমাধি হচ্ছে একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা ভালো মতো পড়তে হবে। ঠিক আছে, এটা ভালো মতো পড়তে হবে। এইবার দেখো, এই ম্যাপটা দেখে নাও যে ভারতীয় উপমহাদেশের নতুন প্রাচীন যুগে গ্রামীণ বসতের প্রথম ধাপ, উত্তর পশ্চিম ভাগটা যেটা আছে, এটা আরব সাগর, এটা সিন্ধু নদী। ঠিক আছে, এটা আরব সাগর, এটা সিন্ধু নদী। যে পয়েন্টগুলো দেখবো, এইখানে দেখো মেহেরগড়, সিন্ধুর একদম ইয়ের মধ্যেই কিন্তু, মোহনার দিকে কিন্তু এই মেহেরগড়। ঠিক আছে, অঞ্জিরা, সিয়মাবাদ, কিলগুল, আহমেদাবাদ, গুমলা, সরাইখেল, বুজাহারাম, এইসব হচ্ছে কিন্তু বিভিন্ন উপনদী, শাখা নদী, এই শাখা নদীগুলা। ঠিক আছে, তো অর্থাৎ এই জিনিসগুলো, এই ম্যানচিত্রটা বুঝলে দেখতে পাবে যে তখনকার সময় কোথায় কোথায় বসতিটা ছিল প্রথম ভাগে। ঠিক আছে, উত্তর পশ্চিম ভাগটা যেটা আছে সেই সাইডে কোথায় কোথায় ছিল। তো এখানে আমরা যে জিনিসটা, এই মেহেরগড় সভ্যতা গেল। এইবার আসবে যে এরপরে যে ক্লাসটা আসবে সেটাতে আসবে হরপ্পা সভ্যতা। যেহেতু এটা অনেকটা বড়, তাই জন্য একদিনে পড়ানো সম্ভব নয়, তো এই হরপ্পা সভ্যতাটা আসবে। হ্যাঁ, এই হরপ্পা সভ্যতা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে অনেক কোশ্চেন থাকে, আর সেটা ভালো করে পড়তে হবে এরপরে দিন। তার আগে আমি যেটা দেখিয়ে নিই আরেকবার, যে আমরা তাহলে এবার আজকে কি দেখলাম। আমরা আজকে দেখলাম যে দুটো সভ্যতা পাওয়া গেছে, মূলত দুটো সভ্যতা পাওয়া যায় যেটার বিষয়ে আমরা কথা বলতে পারি। তার মধ্যে একটা হলো মেহেরগড় সভ্যতা, একটা হরপ্পা সভ্যতা। তো আজকে আমরা যেটা নিয়ে পড়লাম সেটা হচ্ছে মেহেরগড় সভ্যতা। আজকে আমি যেটা বললাম সেটা হচ্ছে মেহেরগড় সভ্যতা। আর তারপরে মেহেরগড় সভ্যতা কত 1974 সালে কে ফ্রাঁসোয়া জারিস, একজন ফরাসি প্রত্যন্তবিদ, তিনি কি করেন, আবিষ্কার করেন। এবং সেখানে প্রথম 3টে ভাগে সেটাকে ভাগ করা হয়, সেটাকে 3টে ভাগে ভাগ করা হয়। ফার্স্ট স্টেজ,
সেকেন্ড স্টেজ অ্যান্ড থার্ড স্টেজ। ফার্স্ট স্টেজে কী করা হয়? কৃষিকাজ, পশুপালন। কী কৃষিকাজ থাকতো? গম ও জব সাধারণত, পশুপালন করা হতো, ঠিক আছে। তারপরে সেকেন্ড স্টেজে গম জবের পাশাপাশি কী হয়? কার্পাস যুক্ত হয় এবং সেখানে কী হয়? যন্ত্রপাতির ব্যবহার, ঘর বাড়ি ইত্যাদির নজির পাওয়া যায়। তারপরে চলে আসি আমরা থার্ড স্টেজে। এবং চাকার ব্যবহারও কিন্তু চালু হয় এই সেকেন্ড স্টেজে, ঠিক আছে। এইবার আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে থার্ড, অর্থাৎ থার্ড যে ইয়েটা আছে, থার্ডে কি হয়? থার্ডে এই যে বিভিন্ন চাকার দ্বারা বিভিন্ন মাটির পাত্র তৈরি হতো, সেটার মধ্যে কি করা হতো? রং করা হতো। তাহলে কি করতে হতো? বিভিন্ন রকমের রং করে বিভিন্ন নকশা আঁকা হতো এবং তৈরি হলো এবং ব্যবহার শুরু হলো তামার, এবং তামার ব্যবহার কিন্তু শুরু হলো। আর এই গোটা মেহেরগড় সভ্যতার ইম্পর্টেন্ট পার্টটা কোথায়? সব থেকে বড় বৈশিষ্ট্য হচ্ছে এর সমাধি। এর সমাধিটা আমি দেখালাম বইয়ে, আমি বইয়ে দেখালাম। এই সমাধিটা ভালো মতো পড়তে হবে, এখান থেকে কোশ্চেন আসতে পারে, ঠিক আছে। তো আজকের মতো এতটুকুই, আবার দেখা হচ্ছে পরের ক্লাসে। ধন্যবাদ। তো নমস্কার স্টুডেন্টস, আমরা চলে এসেছি আমাদের ক্লাস 6-এর ইতিহাসের তৃতীয় অধ্যায়। আগের দিন আমরা পড়েছিলাম ভারতের কিভাবে কখন কোন ইতিহাস পাওয়া যায়, কি কি যুগ আছে এবং তার স্কেলটা। যদি তোমাদের মনে না থাকে তোমরা দেখে নিতে পারো। তো আমরা এখানে পড়ব হচ্ছে ভারতীয় উপমহাদেশে প্রাচীন ইতিহাস ধারা। প্রথম পর্যায়ে আনুমানিক খ্রিস্টপূর্ব 7000 থেকে 1500 অব্দ। অর্থাৎ আমরা যদি স্কেলটা ঠিকঠাক মনে করি, আরেকবার, তাহলে স্কেলটা আমাদের কেমন ছিল? এরকম একটা স্কেল যদি আমরা ধরি, আর এই সব জায়গায় যদি আমরা শূন্য ধরি, হ্যাঁ, যেখানে খ্রিস্ট জন্ম হয়েছিল, অর্থাৎ এখানে হচ্ছে খ্রিস্ট জন্ম হয়েছিল, আর এখানে যদি আমরা স্বাধীনতা ধরি, তাহলে আমরা মনে করব যে এই জায়গাটা যদি আমাদের অরিজিন হয়, এই অরিজিন, খ্রিস্ট জন্ম, স্বাধীনতা, এটা তিনটা আমাদের পয়েন্ট। তার মাঝখানে স্কেল। আগের দিন আমরা অরিজিনের এখানে এই সব জায়গায় অরিজিনের কিছু পরে আমরা যেটা পড়েছিলাম সেটা হচ্ছে স্টোন এজ। অর্থাৎ তার মানে কি? স্টোন এজ মানে হচ্ছে পাথর যুগ। এই পাথর যুগ হচ্ছে শুরু হয়েছিল মোটামুটি, এখানে যদি আমরা 7000 অব্দ ধরি, এটা যদি আমরা 7000 বিসি ধরি, খ্রিস্টপূর্বাব্দ। আগে বলেছি বিসি কি আর এসি কি। বিসি মানে হচ্ছে যে জিনিসটা আমাদের বিসি, অর্থাৎ বিফোর দ্য ক্রাইস্ট বর্ন, আর এসি আফটার দ্য ক্রাইস্ট বর্ন। তো এই জিনিসটা আমাদের ক্লিয়ার আছে, আগের দিনও বলেছিলাম। তো এরপর এই স্টোন এজের একটু পরেই, মানে স্টোন এজ শেষ হয়নি তখনও, অর্থাৎ আমরা আগেও পড়েছিলাম যে স্টোন এজের 3টা ভাগ আছে, ঠিক আছে। একটা পুরনো, একটা মধ্য, একটা নতুন। তো নতুন যুগটা যখন, নতুন এই স্টোন এজের সময়ে আমরা কি পাই? আমরা বিভিন্ন সভ্যতা পাই, হ্যাঁ, যেমন IVS, ইন্দুস ভ্যালি সিভিলাইজেশন, IVC, সরি তো IVC পাই, ইন্দুস ভ্যালি সিভিলাইজেশন। তো এগুলা নিয়ে এই চ্যাপ্টারটার আমাদের পড়াশোনা, যে হরপ্পা সভ্যতা বা ইন্দুস ভ্যালি সিভিলাইজেশন কি, মেহেরগড় সভ্যতা, বিভিন্ন সভ্যতা, তাদের সময়কার গ্রাম কেমন ছিল, শহর কেমন ছিল, কি কি জিনিস হতো, কী ধরনের মুদ্রা হতো, কী ধরনের কী ব্যবহার হতো, কী ধরনের পশুপালন হতো, কী ধরনের চাষবাস হতো, সেগুলো সব কিছু নিয়েই আমরা কিন্তু এটা পড়ব, ঠিক আছে। এই চ্যাপ্টারটা আমাদের পড়বো। এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এবং এটাই হচ্ছে তোমাদের ফার্স্ট যে হবে, তোমাদের যে ফার্স্ট তোমাদের যে সেম হবে, অর্থাৎ ফার্স্টের যে পরীক্ষাটা হবে সেটার এটাই কিন্তু শেষ চ্যাপ্টার, ঠিক আছে। তো এটা ভালো করে বুঝতে হবে যে ইন্দুস ভ্যালি সিভিলাইজেশনটা কি, ভালো করে বুঝতে হবে, কারণ এখান থেকে বড় কোশ্চেন আসে, শর্ট কোশ্চেনও আসে, ঠিক আছে। তো এবার আমরা চলে যাচ্ছি যে এই যারা ভারতীয় উপমহাদেশে প্রাচীন ইতিহাস ধারা। এই ভারতীয় উপমহাদেশে প্রথম পর্যায়ে
আনুমানিক খ্রিস্টপূর্বাব্দ 7000 থেকে 1500 অব্দি। এই জিনিসটা ভালো করে মনে রাখতে হবে। তো এখানে গল্প আছে, পড়লে পড়তে পারো, না পড়লে তোমাদের ইচ্ছা। তো আমরা যে পয়েন্টটাতে চলে যাব সেটা হচ্ছে এইখানে, ঠিক আছে। এবার এই জায়গাটা দেখে নাও, মনে রাখবে যেটা বললাম, নতুন পাথর যুগের শেষের দিকে চাকার ব্যবহার চালু হয়। অর্থাৎ তাহলে আমরা কি বুঝতে পারলাম যে নতুন পাথর যুগের শেষের দিকে কি হয়, একটা চাকা, যে গরুর গাড়ির চাকা এবং বিভিন্ন চাকা, সেই চাকার ব্যবহার কি হয়, শুরু হয়। এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। এবার বলছে কি, এখান থেকে পড়বে, দেখবে এখান থেকে পড়বে, বলছে খ্রিস্টপূর্ব 3য় সহস্রাব্দে ভারতীয় উপমহাদেশের নগর সভ্যতা গড়ে উঠেছিল। আদিম গোষ্ঠী সমাজে সবার মধ্যে একটা সমতার ধারণ ছিল। নগর সভ্যতায় সেই সমতা আর থাকলো না। শাসক গোষ্ঠী তৈরি হলো, যার গোটা জনসমাজকে শাসন করতো, আর একদল ধর্মীয় অনুষ্ঠান যাগযজ্ঞ করতো। এইভাবেই সমাজের নানা রকম ভেদাভেদ তৈরি হলো। এটাও সভ্যতার একটা বৈশিষ্ট্য। তাহলে সভ্যতার একটা বৈশিষ্ট্য কি? সভ্যতার একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে ভেদাভেদ তৈরি হলো। আগে যেমন সবাই একসঙ্গে থাকতো, কারোর মধ্যে কোনো ভেদাভেদ ছিল না, সেটা কিন্তু ধীরে ধীরে যখনই এই নগর সভ্যতা চালু হলো, শাসক আসলো, একদল ধর্মীয় অনুষ্ঠান যাগযজ্ঞ শুরু, এইভাবে কী হলো, সমাজে নানা রকম ভেদাভেদ, নানা রকম জাতপাত এসব শুরু হলো। কেমন? এবার বলছে আদিম গোষ্ঠীর সমাজে রক্তের সম্পর্ক, আত্মীয়তার ভিত্তিতে জোট বাঁধত মানুষ। অন্যদিকে সভ্যতার একটি বৈশিষ্ট্য হলো একে অন্যের সঙ্গে সুযোগ সুবিধার সম্পর্কে জোট বাঁধা, অর্থাৎ সন্ধি। যে সন্ধি আমরা বলি, সেটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি আজ নয়, বহু বছর আগেও কিন্তু এই জিনিসটা আমাদের ভারতীয় উপমহাদেশের এই সমস্ত জায়গায় কি হয়, সেটা চালু হয়। যেমন হরপ্পা সভ্যতার কথাই ধরা যাক। যে ব্যক্তি পুঁথি বানাতো তারা ব্রোঞ্জের যন্ত্রপাতি দরকার হতো, ব্রোঞ্জের যন্ত্রপাতি বানাতো ব্রোঞ্জের কারিগররা। আবার পাথর গরম করার জন্য দরকার হতো পাত্র, সেই পাত্র তৈরি করতো কুমোর। এইভাবে পুঁথি বানানোর কারিগরকে ব্রোঞ্জের কারিগর এবং কুমোরের ওপর নির্ভর থাকতে হতো। এই পারস্পরিক নির্ভর করাটাই সভ্যতার বড় বৈশিষ্ট্য। অর্থাৎ কি বলছে, সভ্যতার একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে পারস্পরিক নির্ভরশীলতা। বর্তমান সমাজেও যদি আমরা দেখি, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে পারস্পরিক একটা সম্পর্ক, একটা আমাদের আছে। আমরা কিন্তু কারো না কারোর উপর একটা ডিপেন্ডেন্ট, আবার সে কারো না কারোর উপর ডিপেন্ডেন্ট, আবার সে কারো না কারোর উপর। এক কথায় সবার উপরে ডিপেন্ডেন্ট হয়ে কিন্তু এই সমাজটা বর্তমানে চলছে এবং সেইভাবেই চলবে। ঠিক আছে। এবার বলছে আবার গ্রাম ও নগরের পাশাপাশি টিকে থাকাও সভ্যতার জন্য জরুরি। নগরের বাসিন্দারা গ্রামের ফসলের উপর নির্ভর করে থাকতো। এভাবে নগর ও গ্রাম ভিত্তি করে ভারতীয় উপমহাদেশে গড়ে উঠেছিল হরপ্পা সভ্যতা। তবে কোনো সভ্যতাই হঠাৎ গড়ে ওঠে না, তার পিছনে থাকে ইতিহাস। এবার আমরা ভারতীয় উপমহাদেশে প্রাচীন সভ্যতার কথা জানবো, যেটা আমি আগেও বললাম যে এই যে বিভিন্ন গ্রাম নগর এসব কিভাবে গড়ে উঠেছিল। তো একটা সভ্যতা গড়তে বহু বছর সময় লাগে। তো সেটা কিভাবে গড়ে উঠলো, তার ইতিহাস কি, তারপরে তার শেষ ভাগ কি, তার মধ্যে কি কি অন্তর্ভুক্ত, কি কি শহর ছিল, কি কি নগর ছিল, তাতে কি ধরনের উন্নতি পূর্বের চাইতে হয়েছিল, সেগুলাই আমরা পড়বো। তো আমাদের এখানে প্রথমে আমরা দেখে নেব দুটো সভ্যতা আছে আমাদের এখানে, মেন দুটো সভ্যতা। ঠিক আছে, যেটা আমাদের মেন দুটো সভ্যতার প্রথম হচ্ছে মেহেরগড় সভ্যতা। মেহেরগড় সভ্যতা, হ্যাঁ। আরেকটা কি হচ্ছে, আরেকটা হচ্ছে আমাদের হরপ্পা সভ্যতা। মেহেরগড় সভ্যতা, হরপ্পা সভ্যতা। এই হরপ্পা সভ্যতার মধ্যে আমরা কিন্তু একটা জায়গার নাম পাবো, যে জায়গাটার নাম হচ্ছে মহেঞ্জোদারো। তাহলে ওই মেহেরগড় সভ্যতা ও হরপ্পা সভ্যতার মধ্যে গিয়ে আমরা একটা জায়গা পাবো, সেটা হচ্ছে মহেঞ্জোদারো। এই মহেঞ্জোদারো নিয়ে তোমরা একটা মুভিও আছে বলিউডে, তোমরা যদি দেখতে চাও দেখে নিতে পারো। সেটা হচ্ছে বলিউডে একটা মুভি আছে ঋত্বিক রোশনের মহেঞ্জোদারো নামে। ঠিক আছে, তাই মেহেরগড় সভ্যতা আর কি জানলাম, হরপ্পা সভ্যতা, এই দুটা হচ্ছে মেন সভ্যতা আমরা পড়বো। ঠিক আছে, এই মেহেরগড় সভ্যতাতে আমরা প্রথমে মেহেরগড় সভ্যতা সম্পর্কে জানবো। কীভাবে জানবো সেটা বইয়েতে আসি। হ্যাঁ, আমি বারবার বলছি টেক্সট বই ফলো করবে, টেক্সট বইয়ের থেকে বড় কিছু নেই। ঠিক আছে,
এবার বলছে মেহেরগড় সভ্যতা, নতুন পাথরের যুগের কথা তোমরা আগেই জেনেছো। ভারতীয় উপমহাদেশের নতুন পাথর যুগে মানুষের জীবনযাপন কতগুলি নতুন বিষয় যোগ হয়েছিল। একদিকে শুরু হয়েছিল কৃষিকাজ, অন্যদিকে পাথরের পাশাপাশি ধাতুর ব্যবহার শুরু হয়েছিল। অবশ্য ধাতু বলতে তখন শুধু তামা ও কাঁসার ব্যবহারই বোঝাতো, লোহার ব্যবহার তখনও জানা ছিল না। তামা ও পাথরের দুটোরই ব্যবহার হতো বলেই এই সময়কে তামা পাথরের যুগও বলা হয়। তাহলে একটা প্রশ্ন ছোট করে আসতেই পারে যে নতুন পাথরের যুগকে তামা পাথরের যুগও বলা হয় কেন? যে কারণ তখনকার দিনে খালি পাথর নয়, নতুন পাথর যুগে কিন্তু খালি পাথর নয়, তার সঙ্গে শুরু হয়েছিল কি বিভিন্ন ধাতুর ব্যবহার, বিভিন্ন ধাতু অধাতুর ব্যবহার, ঠিক আছে, বিভিন্ন ধাতু অধাতুর ব্যবহার, যার মধ্যে মেন যে জিনিস, দুটো জিনিস আমরা পাই সেটা হচ্ছে তামা আর কাঁসা। তাই জন্য এটাকে কি সময়টাকে কিন্তু কি বলা হতো, তামা পাথরের যুগ। লোহার ব্যবহার তখনও শোনা হয়নি। এবার বলছে দেখুন, এখনকার পাকিস্তানে বেলুচিস্তান প্রদেশে মেহেরগড় তামা পাথরের যুগে একটি প্রত্ন কেন্দ্রের খোঁজ পাওয়া গেছে। মেহেরগড় বোলান গিরিপথ থেকে, এটা মনে রাখবে, মেহেরগড় বোলান গিরিপথ থেকে হ্যাঁ খানিক দূরে অবস্থিত, সেখানে মূলত একটি কৃষি নির্ভর সভ্যতার নজির পাওয়া যায়। সময়টা ছিল 1974 সাল। ফরাসি প্রত্নতাত্ত্বিক জা ফাসোয়া জারিজ মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন। তাহলে মেহেরগড় সভ্যতা কে আবিষ্কার করে? জা ফাসোয়া জারিজ। এটা শর্ট কোশ্চেন আসতেই পারে, তাই একটু মনে রাখবে, ঠিক আছে। কখন আবিষ্কার হয়? 1974 খ্রিস্টাব্দে। কি আবিষ্কার হয়? এই মেহেরগড় সভ্যতা আবিষ্কার হয়, মেহেরগড় সভ্যতা আবিষ্কার হয়। এইবার একটা এর পিছনে একটা ছোট্ট ইতিহাস আছে। দেখো, প্রথমে যখন ভারতবর্ষে গ্রিক বিভিন্ন 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 মানে বিদেশি শক্তি আসে, সেখানে করে, তারা একটা মানে নেগলেন্সি থাকে তাদের মধ্যে, যে হ্যাঁ এরা কিছুই জানে না, এদের মধ্যে কোনো উন্নতি নেই, এদের পাস্ট বলে কিছু নেই, এদের সব কিন্তু যখন মেহেরগড় আবিষ্কার হয়, 1974 সালে আবিষ্কার হয়, তখন সমস্ত বিশ্ব কিন্তু এটা জানতে পারে যে যখন তারা এখানে আসে পর্যন্ত নি, হ্যাঁ, তখন কিন্তু আমাদের এইখানে এই ধরনের সভ্যতা ছিল, যে ধরনের সভ্যতায় বর্তমান স্থানীয় কিছু বিভিন্ন বৈজ্ঞানিক এবং উন্নত প্রযুক্তি ব্যবস্থা ব্যবহার করা হয়েছে। এবার বলছে দেখো, খ্রিস্টপূর্ব 7000 থেকে 5000 অব্দ পর্যন্ত মেহেরগড় সব থেকে পুরানো পর্যায় ছিল বলে অনুমান করা হয়। এই পর্যায়ে সেখানকার মানুষ কি কি খেত? দেখো, গম ও জব ফলাতে জানতো। কি ফলাতে জানতো? গম ও জব। তা মেহেরগড় সভ্যতায় আমরা কি জানি, যে কি জানলাম, যে গম এবং জব এই দুটো জিনিস কি করতো, চাষবাস করতে তখনকার মানুষ বা মেহেরগড় সভ্যতার মানুষ জানতো। এবার বলতে ছাগল, ভেড়া, কুজওয়ালা ষাঁড় তাদের গৃহপালিত পশু, অর্থাৎ তারা পশুপালনও শিখেছিল, কৃষিকাজের পরে পশুপালনও শিখেছিল। তাহলে একবার জিনিসটাতে আসি, তাহলে মেহেরগড় সভ্যতা কবে খোঁজ পাওয়া গেল? 1974। কবে খোঁজ পাওয়া গেল? 1974। কবে খোঁজ পাওয়া গেল? এই দেখো, 1974। আর কে খোঁজ দিল? জা ফাসোয়া জারিজ। কে খোঁজ দিল? জা ফাসোয়া জারিজ। 1974। কি কি দেখা গেল তার মধ্যে দেখা গেল, প্রথম যেটা দেখা গেল সেটা হচ্ছে কৃষিকাজ। আর এটাকে না কৃষিকাজ নির্ভরই সভ্যতা বলা হয়েছে। প্রথমে দেখা গেলো কৃষিকাজ, আর তারপরে দেখা গেল পশুপালন। এই দুটো বিষয় আমরা তখন জানলাম, যে তারা কৃষিকাজ করতো। কি কাজ করতো? চাষ করতো কি? গম ও জব। হ্যাঁ, গম ও জব। আর পশুপালন তারা কি কি করতো? ছাগল, গরু আর কুজালা ষাঁড়, এইসব তারা কি করতো? এসব তারা কি করতো? গৃহপালিত পশু হিসেবে পালন করত। এইবার আর একবার চলে আসবে এখানে, পাথর তৈরি জাতা ও শস্য পেশার যন্ত্র মেহেরগড়ে পাওয়া গেছে। অর্থাৎ পাথর তৈরির জাতা ও শস্য পেশার যন্ত্র মেহেরগড়ে পাওয়া গেছে। তাহলে কিন্তু জাতা যে জিনিসটা আছে, সেই জাতা কিন্তু আমরা অনেক বছর, তোমরা দেখেছো না, আমি দেখেছি, তো আমার এক পিসির বাড়িতে ছিল জাতা, তো ওখানে আমি দেখেছি সেই জাতা ব্যবহার হতো আজ থেকে প্রায় 9000 বছর আগে। তোমার আইডিয়া করতে পারছো না তোমরা, যে কতটা পুরনো সেই তখনকার আমাদের কতটা উন্নত ছিল। পাথরের ছুরি, পশুর হাড়ের যন্ত্রপাতি এই পর্যায়ে মেহেরগড়ের মানুষ বানাতে পারত, তবে কোনো ধাতুর জিনিস তৈরি এই সময় পাওয়া যায়নি। অর্থাৎ তারা পাথর ব্যবহার ঠিকই জানতো, কিন্তু তারা ধাতুর ব্যবহার জানতো না। তারা জানতো পাথরের ব্যবহার, কিন্তু ধাতুর ব্যবহার জানতো না। এবার বলছে, মেহেরগড়ের মাটির বাড়িগুলি রোদে পোড়ানো
ইটের ব্যবহারও দেখা যায়। তাহলে অর্থাৎ আমরা কিন্তু এখন রোদে না পুরাই, আমরা কিন্তু এখন চুল্লিতে পুরাই ইট। যেটা বলছিলাম, এখনও অবধি পৃথিবীর সব থেকে পুরনো কার্পাস চাষের নমুনা মেহেরগড়েই পাওয়া গেছে। মেহেরগড়ে পাওয়া যায় পাথরের কাস্তে। ভারতীয় উপমহাদের কাস্তে ব্যবহার সব থেকে পুরনো নাজির। এই পর্যায়ে মেহেরগড়ের মাটির পাত্র তৈরি হয়। প্রথম দিকে পাত্রগুলি হাতে করে তৈরি করা হতো, তখনও কুমোরেরা চাকার ব্যবহার শুরু হয়নি। এই পর্বে একেবারে শেষের দিকে কুমোররা চাকায় মাটির তৈরি পাত্র দেখা যায়। তাছাড়া বিভিন্ন রকম পাথর শাখা দিয়ে গয়না তৈরি, শাখা ও পাথরগুলি মেহেরগড়ের বাইরে থেকে আসতো। আনুমানিক খ্রিস্টপূর্ব 4,300 থেকে 3,800 অব্দ পর্যন্ত কি হয়, 3,800 অব্দ পর্যন্ত কি হয় আমাদের এই তৃতীয় পর্ব চলে, অর্থাৎ 3টা পর্বে ভাগ করা হচ্ছে। ভালো করে দেখবে, এই সাইডে যখন দেখবে তখন আরও একটু জিনিস আছে। 3টা পর্বে কিন্তু আপাতত আমরা দেখতে পাচ্ছি 3টা পর্ব। তাহলে প্রথম পর্বে আমরা কি কি দেখলাম? প্রথম পর্বে আমরা দেখলাম কৃষিকাজ, পশুপালন, গম, জব, কার্পাস, ঘর বাড়ি, যন্ত্রাদি। তারপরে চাকার ব্যবহার শুরু হলো। দ্বিতীয় পর্বে কি হলো? চাকার ব্যবহার শুরু হলো, অর্থাৎ চাকার ব্যবহার শুরু হলো দ্বিতীয় পর্বে, অর্থাৎ সেকেন্ড ফেজে কি হলো? চাকার পর্ব, কার্পাস যুক্ত হলো সেকেন্ড ফেজে। চাকা 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 চাকার ব্যবহার শুরু হলো। হ্যাঁ, এইসব জিনিস কিন্তু এই সময় শুরু হলো, কাস্তে, হ্যাঁ এইসব জিনিস শুরু হলো। তারপর কি হবে জানা দেখো, এবার তৃতীয় পর্বে চলে আসি। এই সময় নানা রকম গম ও জব চাষ করা হতো। কুমোরেরা চাকায় মাটির পাত্র বানানোর কৌশল এই পর্বে ছড়িয়ে পড়েছিল। পাত্রগুলি চুল্লিতে পুড়িয়ে সেগুলির গায়ে নানা রকম নকশা ও ছবি আঁকা হতো। সেখানে একরঙা, দুই রঙা, বহুরঙা মাটির পাত্র পাওয়া গেছে। বসতি হিসেবে মেহেরগড় আয়তন বেড়েছিল। এই পর্যায়ে নিয়মিতভাবে তামার ব্যবহার শুরু হয়েছিল। অর্থাৎ এই সময় একটা জিনিস কি হলো, এই লোহার কি বলে এর পাথরের সঙ্গে যুক্ত হলো কি? তামা। থার্ড ফেজে যুক্ত হলো কি? তামা। এই তামার ব্যবহার কি হলো? শুরু হলো। ঠিক আছে, এবার তামার ব্যবহার শুরু হলো। এবার যদি তোমরা পেজলটায় এই জায়গাটায় আসবে, এই জায়গাটা দেখবে বার করা সহজ ছিল না, ফলে পাথরের তৈরির জিনিসপত্রের ব্যবহার জারি ছিল। এই সময় মেহেরগড় শিলমোহর ব্যবহার শুরু হয়েছিল। সব মিলিয়ে গ্রামীণ কৃষি সমাজ আরও জটিল রূপ নিচ্ছিল। মেহেরগড় সেই বদলের চিহ্নই খুঁজে পাওয়া যায়। সেই বদলের চিহ্নগুলো আরও স্পষ্ট হয়ে উঠলো হরপ্পা সভ্যতায়। ঠিক আছে, তাহলে যেসব বদল ঘটছে, ধীরে ধীরে যেসব বদল ঘটছে, সেই বদলগুলোর কি হয়, ধীরে ধীরে কি হয়, চিহ্নর চেঞ্জ হতে থাকে। সেই বদলগুলোর যে ব্যবহার, সেগুলো ব্যবহার চিহ্নগুলো আরও স্পষ্ট হয়ে ওঠে হরপ্পা সভ্যতায়। হ্যাঁ, হরপ্পা সভ্যতায়। এবার একটা জিনিস দেখবে, এই জিনিসটা হচ্ছে মেহেরগড়ে গ্রামের কিছু ধ্বংসাবশেষ। এই যে দেখো, একটা বাড়ি, একটা বাড়ির মধ্যে দেখো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এই গোটাটা মনে করো একটা রুম, 7টা, এরকম এতগুলো রুম ছিল। ঠিক আছে, এইবার এটা একটা মূর্তি, এটা একটা মূর্তি, মেহেরগড়ের পাওয়া নারী মূর্তি, একটা নারী মূর্তি বানানো হয়েছিল, অর্থাৎ পাথর দিয়ে কিন্তু মূর্তিও বানানো হতো। এবার যেটা মেন এখানে আসবো, সেটা হচ্ছে মেহেরগড় সমাধি। মেহেরগড় সভ্যতার অন্যতম বৈশিষ্ট্য হলো সমাধিক্ষেত্র। ঠিক আছে, সমাধিতে মৃতদেহ সোজাসুজি বা কাত করে শুইয়ে দেওয়া হতো। মৃতের সঙ্গে দেওয়া হতো নানা জিনিসপত্র, যেমন শাখা, পাথরের গয়না, কুড়ুল প্রভৃতি। এছাড়া সমাধিতে দেওয়া হতো নানা গৃহপালিত পশু। সমাধিতে মূল্যবান পাথরও পাওয়া গেছে। মৃতদেহকে লাল কাপড়ে জ্বলিয়ে লাল রঙে মাখিয়ে সমাধি করা হতো। তাহলে মেহেরগড় সমাধি হচ্ছে একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা ভালো মতো পড়তে হবে। ঠিক আছে, এটা ভালো মতো পড়তে হবে। এইবার দেখো, এই ম্যাপটা দেখে নাও যে ভারতীয় উপমহাদেশের নতুন পাথর যুগে গ্রামীণ বসতের প্রথম ধাপ, উত্তর পশ্চিম ভাগটা যেটা আছে, এটা আরব সাগর, এটা সিন্ধু নদী। ঠিক আছে, এটা আরব সাগর, এটা সিন্ধু নদী। যে পয়েন্টগুলো দেখবো, এইখানে দেখো মেহেরগড়, সিন্ধুর একদম ইয়ের মধ্যেই কিন্তু, মোহনার দিকে কিন্তু এই মেহেরগড়। ঠিক আছে, অঞ্জিরা, শিয়ামাবাদ, কিলগুল, আহমেদাবাদ, গুমলা, সরাইখেল, বুজাহারাম, এইসব হচ্ছে কিন্তু বিভিন্ন উপনদী, শাখা নদী। এই শাখা নদীগুলা
ঠিক আছে। তো অর্থাৎ এই জিনিসগুলো, এই ম্যানচিত্রটা বুঝলে দেখতে পাবে যে তখনকার সময় কোথায় কোথায় বসতিটা ছিল প্রথম ভাগে, ঠিক আছে, উত্তর পশ্চিম ভাগটা যেটা আছে সেই সাইডে কোথায় কোথায় ছিল। তো এখানে আমরা যে জিনিসটা, এই মেহেরগড় সভ্যতা গেল। এইবার আসবে যে এরপরে যে ক্লাসটা আসবে সেটাতে আসবে হরপ্পা সভ্যতা। যেহেতু এটা অনেকটা বড়, তাই জন্য একদিনে পড়ানো সম্ভব নয়, তো এই হরপ্পা সভ্যতাটা আসবে। হ্যাঁ, এই হরপ্পা সভ্যতা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে অনেক কোশ্চেন থাকে আর সেটা ভালো করে পড়তে হবে এরপরে দিন। তার আগে আমি যেটা দেখে নিই আরেকবার, যে আমরা তাহলে এবার আজকে কি দেখলাম। আমরা আজকে দেখলাম যে দুটো সভ্যতা পাওয়া গেছে, মূলত দুটো সভ্যতা পাওয়া যায় যেটার বিষয়ে আমরা কথা বলতে পারি। তার মধ্যে একটা হলো মেহেরগড় সভ্যতা, একটা হরপ্পা সভ্যতা। তো আজকে আমরা যেটা নিয়ে বললাম সেটা হচ্ছে মেহেরগড় সভ্যতা। আজকে আমি যেটা বললাম সেটা হচ্ছে মেহেরগড় সভ্যতা। আর তারপরে মেহেরগড় সভ্যতা কত 1974 সালে কে জা ফোসোয়া জারিস, একজন ফরাসি প্রত্যন্তবিদ, তিনি কি করেন, আবিষ্কার করেন। এবং সেখানে প্রথম 3টে ভাগে সেটাকে ভাগ করা হয়, সেটাকে 3টে ভাগে ভাগ করা হয়। ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ অ্যান্ড থার্ড স্টেজ। ফার্স্ট স্টেজে কী করা হয়, কৃষিকাজ, পশুপালন। কি কৃষিকাজ থাকতো, গম ও যব সাধারণত, পশুপালন করা হতো, ঠিক আছে। তারপরে সেকেন্ড স্টেজে গম জবের পাশাপাশি কি হয়, কার্পাস যুক্ত হয় এবং সেখানে কি হয়, যন্ত্রপাতির ব্যবহার, ঘর বাড়ি ইত্যাদি নজির পাওয়া যায়। তারপরে চলে আসি আমরা থার্ড স্টেজে এবং চাকার ব্যবহারও কিন্তু চালু হয় এই সেকেন্ড স্টেজে, ঠিক আছে। এইবার আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে অর্থাৎ থার্ড যে ইয়েটা আছে, থার্ডে কি হয়, থার্ডে এই যে বিভিন্ন চাকার দ্বারা বিভিন্ন মাটির পাত্র তৈরি হতো, সেটার মধ্যে কি করা হতো, রং করা হতো। তাহলে কি করতে হতো, বিভিন্ন রকমের রং করে বিভিন্ন নকশা আঁকা হতো এবং তৈরি হলো এবং ব্যবহার শুরু হলো তামার, এবং তামার ব্যবহার কিন্তু শুরু হলো। আর এই গোটা মেহেরগড় সভ্যতার ইম্পর্টেন্ট পার্টটা কোথায়, সব থেকে বড় বৈশিষ্ট্য হচ্ছে এর সমাধি। এর সমাধিটা আমি দেখালাম বইয়ে দেখালাম। এই সমাধিটা ভালো মতো পড়তে হবে, এখান থেকে কোশ্চেন আসতে পারে, ঠিক আছে। তো আজকের মতো এতটুকুই, আবার দেখা হচ্ছে পরের ক্লাসে। ধন্যবাদ।